2023-24 অর্থবছরের বিদেশি ঋণের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ইতিহাসের সর্বোচ্চ ঋণ রেখে ক্ষমতা ছাড়ে বিগত সরকার। কি পরিমাণ ঋণের বোঝা রয়েছে দেশের কাঁধে তা নিয়ে আলোচনা করব। অর্থ বাণিজ্যের আরও নানা দিকের সাথে থাকছে শেয়ার বাজারের সপ্তাহের লেনদেন, বন্দর ও হাটের খবর। আপনাদের সাথে ভাগশেষ আয়োজন নিয়ে আছে আমি তানজিম শাফিন। গত ডিসেম্বরে প্রথমবার $100 বিলিয়ন ছাড়ায় বিদেশি ঋণ। এবছর মার্চ মাসে তা কিছুটা কমে আসে, তবে তারপর কয়েক দফা বিদেশি ঋণে অর্থবছর শেষে $104 বিলিয়ন কাছাকাছি পৌঁছেছে বিদেশি ঋণের মোট পরিমাণ। আমরা যদি দেখি যে 2016-17 অর্থবছর থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত ঋণের পরিমাণ, সেখানে আমরা দেখব যে দ্বিগুণ হয়েছে এই 7 বছরের মধ্যে বিদেশি ঋণের পরিমাণ। 2015-16 সালে বিদেশি ঋণ ছিল $41 বিলিয়ন, যেটি 2016-17 সালে $45 বিলিয়ন। এরপর 2017-18 সালে $56 বিলিয়ন এবং আমরা দেখছি যে পর্যায়ক্রমে সেটি বাড়তে থাকে। 2020-21 সালে সেটি $81 বিলিয়ন পৌঁছায় এবং 2022-23 অর্থ বছর শেষ হয়েছিল $98 বিলিয়ন বিদেশি ঋণ নিয়ে, যেটি আরও বৃদ্ধি পেয়ে 2023-24 অর্থ বছর শেষ হয়েছে আরও প্রায় $5 বিলিয়ন ঋণ বৃদ্ধি পেয়েছে, শেষ হয়েছে $103.79 বিলিয়ন। এখন আমরা যদি এই ঋণটা চিন্তা করি, সেটি আমাদের মোট যে জিডিপি রয়েছে সেই জিডিপির প্রায় 22.6%। এবং আমরা যদি অনুপাত করি আমাদের রিজার্ভের সাথে, তাহলে আমরা দেখব যে বিদেশি ঋণের তুলনায় আমাদের রিজার্ভের যেই মজুদ বা বৈদেশিক মুদ্রার যে মজুদ সেটিও কমে আসছে। সেটি 2015-16 সালে ছিল 78%, যেটি এখন এসে দাঁড়িয়েছে মাত্র 21%। অর্থাৎ বিদেশি ঋণের সাথে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের যেই সঞ্চয় রয়েছে সেটির তুলনা করলে আমরা দেখব যে প্রায় 5 গুণ বেশি ঋণ রয়েছে আমাদের রিজার্ভের তুলনায়। এবার আমরা যদি বিদেশি ঋণের ক্ষেত্রে দেখি যে সরকারি ঋণের পরিমাণ, সেখানে দেশি ঋণ এবং বিদেশি ঋণের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই বেশি। আমরা যদি বিদেশি ঋণের ক্ষেত্রে দেখি যে সরকারি বেসরকারি খাতের মধ্যে সরকারি খাতে রয়েছে $83.21 বিলিয়ন ঋণ, যার মধ্যে $71 বিলিয়ন রয়েছে যেটি দীর্ঘমেয়াদী ঋণ, এবং বেসরকারি খাতে রয়েছে প্রায় $21 বিলিয়ন, $20.5 বিলিয়ন একেবারে সঠিক হিসাবে ঋণ রয়েছে যেটি বেসরকারি খাতে। এই ঋণগুলোর মধ্যে আমরা যদি একটু দেখি যে বেসরকারি খাতে খাতভিত্তিক যে ঋণগুলো রয়েছে, এখানে আমরা দীর্ঘমেয়াদী ঋণের কথা বলছি। বেসরকারি খাতে দীর্ঘমেয়াদী ঋণ রয়েছে $9 বিলিয়ন বেশি। সেখানে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে $5 বিলিয়ন ঋণ রয়েছে, অর্থাৎ সবচেয়ে বেশি ঋণ রয়েছে এই খাতে। এরপরেই শিল্প উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতে আমরা দেখব $2 বিলিয়ন ঋণ রয়েছে। নির্মাণ খাতে রয়েছে $500 মিলিয়ন মতো। আর্থিক খাতে $1 বিলিয়ন রয়েছে। পরিবহন ও যোগাযোগ খাতে রয়েছে $295 মিলিয়ন। এছাড়া সেবা খাতে $25 মিলিয়ন ঋণ রয়েছে। আমরা বলছিলাম যে এই ব্যাপক পরিমাণ যে বিদেশি ঋণ রয়েছে, এই ঋণগুলো পরিশোধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার আবারও কিন্তু বিদেশি দাতা সংস্থাগুলোর মুখোমুখি হচ্ছে বা তাদের দ্বারস্থ হচ্ছে। আবেদনের মাধ্যমে আসলে আমরা জেনেছি যে বিশ্ব ব্যাংক $100 বিলিয়ন, $1 বিলিয়ন বা 100 কোটি মার্কিন ডলার ঋণ দিতে তারা সমর্থ হয়েছে, এবং সেখান থেকে সেই ঋণটা বাংলাদেশ পাবে এবং এগুলো দিয়ে পরবর্তীতে আমদানি ব্যয় সহ বিভিন্ন ধরনের ব্যয় মেটানো হবে। এবারে একটি ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, যেটি অনেকটাই স্বস্তির খবর রাজধানীবাসীর জন্য। শুক্রবার থেকে সপ্তাহের 7 দিন চলবে মেট্রো রেল, অর্থাৎ আগামীকালকে আমরা সেই দিনটির মধ্য দিয়ে যাব যেখানে শুক্রবার মেট্রো রেল চলবে। চালু হচ্ছে বন্ধ থাকা কাজীপাড়া রেলওয়ে স্টেশনও, এবং এই কাজীপাড়া রেল স্টেশনটি খোলার জন্য যেটি বলা হয়েছিল মেরামত খরচ কোটি টাকার বেশি লাগবে, সেখানে 20 লাখ টাকায় সেটি আসলে মেরামত সম্পন্ন হয়েছে এবং আগামীকালকে কাজীপাড়া স্টেশনটি চালু হয়ে যাবে। পরবর্তীতে আমরা জানবো যে মিরপুর 10 স্টেশনটি কবে চালু হতে পারে। এই বিষয়ে খোঁজ রাখছেন সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, জানাবেন যে আগামীকালকেই তো চালু হচ্ছে শুক্রবার, মেট্রো কর্তৃপক্ষ কি বলছে, এটি তাদের জন্য কতটুকু লাভজনক হতে পারে এবং মিরপুর 10 স্টেশন পুনরায় চালুর ব্যাপারে কোনো তথ্য দিয়েছে কিনা?
যেমনটি বলছিলেন যে রাজধানীবাসী যে যদি স্বস্তির যে যাত্রার কথা বলে থাকি, যেটা অনেকটাই মেট্রো রেল নিয়ে এসেছে বিগত সময়গুলো থেকে আমরা দেখেছি যে সপ্তাহে 6 দিন মেট্রো রেলে যে সাধারণ জনজীবনের বা কর্মব্যস্ত যে মানুষগুলো রয়েছে তারা যাতায়াত করতে পারে। তবে শুক্রবারটা কিন্তু বন্ধ ছিল এবং চলাচলের বিষয়ে বলা হয়েছিল যে শুক্রবারটা যদি হতো তাহলে মানে ভালো হতো। তবে দীর্ঘদিন ধরে শুক্রবার আসলে মেট্রো রেল চলবে কিনা এ নিয়ে একটা পর্যবেক্ষণ ছিল যে কতটা লাভজনক হবে, ব্যয়ের থেকে আয় বেশি হবে কিনা, নাকি ব্যয়টা ঘাটতির পরিমাণটা বাড়বে। তো অবশেষে একটি স্বস্তির খবর আজকে আমাদেরকে দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিটি। সেটি হচ্ছে যে আগামীকাল যে 20 সেপ্টেম্বর শুক্রবার থেকে এখন থেকে সপ্তাহে 7 দিনই মেট্রো রেলে কিন্তু চলাচল করা যাবে। তবে শুক্রবারে যে এটা একটু ভিন্নতার কথা বলা হয়েছে, কারণ শুক্রবারে কিন্তু অন্যান্য দিনের তুলনায় যাত্রীর পরিমাণ কম থাকে এবং সকালের যেই সময়টা আছে এটা সাধারণত কিন্তু সাধারণ যাত্রী পাওয়া যায় না খুব একটা। তবে বিকেলের ভাগে যদি 3টের পরে থাকে তাহলে কিন্তু যাত্রীগুলো দেখা যাচ্ছে একটু ঘুরতে বের হয়, পরিবারের সাথে একটু রাজধানী ঘুরে বেড়ায়। তো সেক্ষেত্রে বিকেলের দিকে হচ্ছে যাত্রীর পরিমাণ একটু বাড়বে এবং সেই ক্ষেত্রে বলা হয়েছে যে 3:30 নাগাদ 9টা পর্যন্ত 12 মিনিট পর টোটাল 60টি ট্রেন আপ ডাউন করবে, যাতে করে যেই বিষয়টা আছে সেটি যেন তারা একটু লাভজনকভাবে মেট্রো রেলটি চলাচল করতে পারে। তো এই ছিল আজকে আসলে মেট্রো রেলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় যে সর্বশেষ আগামীকাল থেকে মেট্রো রেল চলা শুরু হচ্ছে এবং কাজীপাড়া স্টেশনটিও চালু হচ্ছে। আতাউর, আপনাকে ধন্যবাদ। শুক্রবার আতাউর নিয়ন জানাচ্ছিলেন মেট্রো রেল শুক্রবারও চলবে, সপ্তাহে 7 দিনই চলছে নগরবাসীর সুবিধার্থে। এদিকে 3 দিনের এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু হলো রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এ নিয়ে জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী দেবরাজ দেব। দেবরাজ, জানাবেন যে আজকে প্রথম দিন ট্যুরিজম ফেয়ারে কি ধরনের সাড়া পাওয়া গেল? হোটেলগুলো এখানে তাদের স্টল দিয়েছে এবং সেই পাশাপাশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানও কিন্তু তাদের এখানে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে চায়না এবং শ্রীলঙ্কা এম্বাসি তারাও কিন্তু আসলে এখানে তাদের স্টল দিয়েছে যে তাদের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে পর্যটককে আকর্ষণ করার জন্য। এছাড়া এই আন্দোলনে এই আপনার যে এই মেলা, এই ট্যুরিজম মেলায় কিন্তু দেখা যাচ্ছে যে বিমান বাংলাদেশ থেকেও দেখতে পেয়েছি যে 15% কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক রুটে আসলে ছাড় দিয়েছে। এছাড়া আমরা এখানে শুধু যে অভ্যন্তরীণ দেশের ভেতরেই আসলে যে আপনার রিসোর্টগুলো বা পর্যটক স্পটগুলোতে বুকিং নিচ্ছে তেমন না, আমরা দেখতে পাচ্ছি দেশের বাইরে যেমন থাইল্যান্ড, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল এই সমস্ত অঞ্চলেও কিন্তু আপনার পর্যটকদের আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের আসলে কোম্পানিগুলো ছাড় দিয়ে থাকছে। এছাড়া আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পেয়েছি যে পর্যটকরা এখানে কিন্তু চাইলে বিনিয়োগকারীও হতে পারেন। তারা বিভিন্ন টাকার বদলে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের রিসোর্টের মালিকানাও এখান থেকে নিতে পারছে। তো এখন পর্যন্ত সারা ভালো, আশা করা যাচ্ছে বাকি দুদিনও আসলে ভালো সারা থাকবে। মেলা কর্তৃপক্ষ এমনটাই ভাবছে। শাফিন, দেবরাজ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী দেবরাজ দেব যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন রাজধানীতে আয়োজিত ট্যুরিজম ফেয়ার নিয়ে সবশেষ। ভাগশেষ একটা বিরতির পর ফিরবো, সাথে থাকুন। আবার ফিল্ম বিরতির পর দেখছেন ভাগশেষ। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে চাঙ্গা ভাব। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে 41 পয়েন্ট, লেনদেন বেড়েছে 41 কোটি 12 লাখ টাকার। তবে সপ্তাহ জুড়েই লেনদেন ছিল কিছুটা ধীর গতির। আজকের দিনে আমরা দেখছি যে মোট লেনদেন হয়েছে 594 কোটি 77 লাখ টাকার। এর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর পড়েছে, 191টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, দর বেড়েছে 150টির এবং অপরিবর্তিত রয়েছে 56টির। প্রধান সূচক দাঁড়িয়েছে 5735.27 পয়েন্টে। আমরা যদি পুরো সপ্তাহের লেনদেন দেখি, অনেকটা ঢিমে তালে লেনদেন চলেছে বা তেমন ছন্দ ছিল না পুঁজিবাজারে। আমরা যেটা প্রত্যাশা করছিলাম যে নতুন সরকার গঠনের পরবর্তী সময়ে
বাণিজ্যিক পরিবেশ ফিরে আসার পাশাপাশি আসলে পুঁজিবাজারেও বিনিয়োগ বাড়বে, বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে। সেখানে এখনও আসলে এই যে পর্ষদ সভা গঠন থেকে শুরু করে বেশ কিছু কারণে পুঁজিবাজারে সেই চাঙ্গা ভাবটি দেখা যাচ্ছে না। আমরা দেখি এই সপ্তাহের একদিন বন্ধ এবং 4 দিন লেনদেনের মধ্যে আমরা পুরো সপ্তাহের হিসেব করলে দেখব যে প্রধান সূচক ডিএসইএক্স মাত্র 8 পয়েন্ট বেড়েছে। এর মধ্যে প্রত্যেক দিনই লেনদেন ছিল 700 কোটি টাকার নিচে এবং সপ্তাহ শেষে বাজার মূলধনও বেড়েছে। বাজার মূলধন প্রায় 2000 কোটি টাকার মতো বেড়েছে। এবার আমরা দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের তথ্যগুলো একটু দেখে নিতে চাই। আজকের দিনে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 17 কোটি টাকার, যেখানে বেশিরভাগ প্রতিষ্ঠান দর হারিয়েছে। 107টি, দর বেড়েছে 94টির এবং 26টির দর অপরিবর্তিত রয়েছে। সার্বিক সূচক বেড়েছে 74 পয়েন্ট, দাঁড়িয়েছে 16,191.89 পয়েন্টে। এই ছিল আমরা পুঁজিবাজারের সবশেষ। আরেকটা বিরতির পরে ফিরছি, আবার সঙ্গে থাকুন। বিরতির পর ফিরলাম, দেখছেন ভাগশেষ। পেঁয়াজ রপ্তানিতে শুল্ক হার 20% কমিয়েছে ভারত। এতে চট্টগ্রামের খাতুনগঞ্জে কেজিতে 10 টাকা কমেছে দাম, তবে হিলিতে আগের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। এ নিয়ে আরও জানাতে খাতুনগঞ্জ থেকে আছেন সহকর্মী কাজী মাহফুজ ও হিলি স্থলবন্দরে রয়েছেন সহকর্মী সোহেল রানা। শুরুতেই মাহফুজ, আপনার কাছে যেতে চাই, পেঁয়াজ বর্তমানে কি দামে বিক্রি হচ্ছে, সরবরাহ নিয়ে পাইকাররা কি বলছেন? শাফিন, সরবরাহ কিন্তু এখন পর্যাপ্ত রয়েছে। গত কয়েকদিন আগে আপনি যেমনটি বলছিলেন যে পেঁয়াজ রপ্তানিতে ভারত সরকার 20% শুল্ক কমিয়েছে, একই সাথে টন প্রতি ডলারের মূল্যও কমিয়েছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি খাতুনগঞ্জের বাজারে পেঁয়াজের সরবরাহ যেমন বেড়েছে, তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি 2-3 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন মূলত সরবরাহ বাড়ার কারণেই দাম কমে আসছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি মায়ানমার এবং পাকিস্তানের পেঁয়াজের সরবরাহ কিন্তু পর্যাপ্ত রয়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে। সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেজিতে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা, আর ভারতীয় পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে 90 থেকে 92 টাকায়। অন্যান্য যে পণ্যগুলো আছে, বিশেষ করে মশলা জাতীয় যে সকল পণ্যগুলো আছে, সেগুলোর সরবরাহ কিন্তু পর্যাপ্ত রয়েছে। বিশেষ করে চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে কিন্তু মশলা জাতীয় পণ্যের মধ্যে বেশিরভাগই আসে ভারত থেকে। সে সকল মশলাগুলোর সরবরাহ বাড়লেও কিন্তু বেচা বিক্রি অনেকটাই কম। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে মশলা জাতীয় পণ্যগুলোর বেচা বিক্রি অনেকটা অর্ধেকের নিচে চলে আসছে। বেচা বিক্রি কম হওয়ার কারণে তারা এমনটি বলছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে ভারত থেকে যে সকল পণ্যগুলো আমদানি করা হয় সেগুলোর সরবরাহ চেইন স্বাভাবিক রয়েছে, তবে কিছু কিছু পণ্যের দাম কমেছে, আবার কিছু কিছু পণ্যের সরবরাহ থাকলেও বেচা বিক্রি অনেকটা কমে এসেছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ভোগ্যপণ্য, পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের সবশেষ তথ্য। আমরা দেশের সবচেয়ে বৃহৎ পাইকারি বাজারের খবর জানছিলাম। হিলি থেকে তো আমদানি হচ্ছে পেঁয়াজগুলো। সোহেল, আপনার পেছনেই আমরা দেখছি যে পেঁয়াজের ট্রাক রয়েছে, দাম কমছে না কেন? শাফিন, আমি আপনাকে একটু আগেই জানিয়ে রাখি যে ভারত সরকার যে শুল্ক নির্ধারণ করেছিল 40% এবং 550 মার্কিন ডলার যে একটি রেট বেঁধে দিয়েছিল পেঁয়াজ রপ্তানিতে, সেটি কিন্তু গত শুক্রবার কমিয়ে 405 মার্কিন ডলার করে এবং শুল্ক যেটি 40% ছিল সেটি 20% করে। এরপরেও কিন্তু যে কম শুল্কের যে পেঁয়াজ সেটি কিন্তু হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে এবং সেই আমদানিকৃত পেঁয়াজ বন্দরে আসবার পরেও দামে কোনো ধরনের একটা প্রভাব আমরা লক্ষ্য করিনি, কারণ আগের দামেই আমরা বন্দর এবং বন্দরের বাইরের যে আড়তগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা বিক্রি করতে দেখেছি। আমি যদি আপনাকে একটু দামের বিষয়ে জানাই যে আসলে হিলি স্থলবন্দরে আজকেও পাইকারিতে প্রায় 85 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মানভেদে এবং সেটি খুচরা বাজারেও কিন্তু প্রায় একই দামে আমরা বিক্রি করতে দেখেছি। এর মূল কারণ হিসেবে যেটি ব্যবসায়ীরা বলছেন যে আসলে ভারত সরকার শুল্কগুলো প্রত্যাহার করে নিলেও সে দেশের যে অভ্যন্তরীণ বাজার সেখানে দাম হঠাৎ করে সেখানকার ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছেন, যার প্রভাব কিন্তু এই আমদানিকৃত পেঁয়াজে পড়েছেন এবং শুল্ক কমার যে প্রভাব
সেটি কিন্তু আমরা পড়ছে না বলে তারা বলছেন যে ভারতের বাজারে যখন পেঁয়াজের দামটি কমে যাবে তখন যে শুল্ক প্রত্যাহার সেটির প্রভাব কিন্তু এই দামে পড়বে, এমনটি কিন্তু ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। তো এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে কম শুল্কে আমদানির পরেও কিন্তু এখনো প্রায় 85 থেকে 90 টাকা কেজি দরে কিন্তু এই হিলি বন্দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে, যাতে ক্রেতা যারা তারা একটু হিমশিম খাচ্ছে। তারা বলছেন যে আসলে দাম কেন শুল্ক কমার পরেও কমছে না, এই বিষয়টি তারা হতে দেখার দাবি জানিয়েছেন। তো শাপিন, এই ছিল আমার কাছে হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ আমদানি এবং দরদাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। সোহেল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সোহেল রানা এর আগে চট্টগ্রাম থেকে কাজী মাহফুজ যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন যে ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়া এবং শুল্ক প্রত্যাহারের পরও ভারতের বাজারে পেঁয়াজের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা, যার ফলে দেশের বাজারে আমদানিকৃত পেঁয়াজের দাম কমছে না। যশোরের চৌগাছার হাজারখানা গ্রামে বসেছে 300 বছর পুরনো বলুহ মেলা। 10 দিন ব্যাপী চলা এই মেলায় রয়েছে ছোট বড় প্রায় 2000 স্টল। এতে প্রতিদিন বেচাকেনা হচ্ছে প্রায় কোটি টাকার। এ নিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী রিপন হোসেন। যশোরের চৌগাছার ঐতিহ্যবাহী বলুদায়ন এই মেলাটি প্রায় 300 বছর ধরে চলে আসছে। আমরা দেখেছি এখানে যে মেলাকে কেন্দ্র করে বিভিন্ন দোকানের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এখানে প্রায় 2000 দোকান রয়েছে, সেই দোকানে প্রায় প্রতিদিন 1 কোটি টাকার বিক্রি হয়ে থাকে, এমনটি জানিয়েছেন এখানকার যারা মেলা আয়োজক রয়েছেন তারা। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলের কিছু দোকানি এসেছে এখানে ব্যবসা করছেন। এই অঞ্চলের যে কৃষি প্রধান অঞ্চল, সে কারণে কৃষির বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে, সেই যন্ত্রপাতিও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। সব মিলে মেলা জমজমাট রয়েছে। আগামী এই যে 21 তারিখ রয়েছে, 21শে সেপ্টেম্বর, সেদিন মেলা শেষ হবে। মেলা শুরু হয়েছিল 10 সেপ্টেম্বর। এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন উৎসবের আমেজ চলছে এই অঞ্চলে। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। শেষ করছি আজকের ভাগশেষ আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/echontv।